প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, কূটনীতিকদের প্রথম ব্রিফিংয়ে বললেন ডক্টর ইউনূস, সবকিছু ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে পাশে চাই। অধ্যাদেশ জারি, পলাতক মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ। নির্বাচন কমিশনের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট। এক গুচ্ছ ফুল হয়ে ক্লাসে ফিরল আহনাফ। সমকাল, ইসলামী ব্যাংকে এস আলমের ৭৫,০০০ কোটি টাকার ঋণ। শেখ হাসিনার বিরুদ্ধে নতুন ৬ মামলা। বিএনপির ১১৭ নেতাকর্মী নিহত, জামায়াতের ৮৭। মানবজমিন, সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন, এখন আছেন ৭ জন। আন্দোলনে আহতদের হাহাকার, এখন ফ্রি চিকিৎসা চলছে, এতদিনে নিঃস্ব অনেকে। জয় জয় দিন, সংস্কার শেষে নির্বাচন, কূটনীতিকদের ডক্টর ইউনূস। মতিঝিলে গণহত্যা সহ শেখ হাসিনার বিরুদ্ধে ৬ মামলা। পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সজাগ সরকার, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। কালবেলা, দেশে বিদেশে কি নেই হারুনের, হিসাব জব্দ, অবৈধ সম্পদের তদন্ত শুরু। যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব, শিক্ষা উপদেষ্টা। দেশ রূপান্তর, আয়নাঘরের সেই ১৫ কর্তা। ৫ খাতে সংস্কারের পর নির্বাচন, বিদেশি কূটনীতিকদের ডক্টর ইউনূস। ঢাকা এখন দাবির শহর। সময়ের আলো, সাবেক কাস্টমস কমিশনার হুমায়ুন কবিরের দুর্নীতি, সিন্ডিকেট গড়ে সম্পদের পাহাড়। খবরের কাগজ, মামলা ঠুকে বাঁচার চেষ্টা ওবায়দুল করিমের, ঋণ খেলাপি। আবু সাঈদ হত্যা মামলায় আসামি ১৫০ জন। আলোকিত বাংলাদেশ, হেফাজত সমাবেশে গুলি, শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন। দৈনিক করতোয়া, মার্কিন প্রতিরক্ষা বিষয়ক ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন, ২টি পদ্মা সেতুর সমান অর্থ আত্মসাৎ হাসিনার। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ব্যাংকিং কমিশন সুন টু সালভেজ ব্যাংকস ফ্রম ব্রিঙ্ক। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আজ প্রধান শিরোনাম হিসেবে আমরা যেটি দেখতে পেয়েছি বেশিরভাগ দৈনিক সংবাদপত্রে, সেটি হচ্ছে কূটনীতিকদের প্রতি প্রথম ব্রিফিং করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি সেখানে বলেছেন দেশ পুনর্গঠনের পর নির্বাচন। অন্য সংবাদপত্রে এসছে যে ৫ খাতে সংস্কারের পর নির্বাচন। তিনি যেটি বলেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠান এই মুহূর্তে সংস্কারটাই অগ্রাধিকার এবং তারপর নির্বাচনের ব্যবস্থা করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন তার মূল কথাটি হচ্ছে দুটি। একটি হচ্ছে শেখ হাসিনা সরকার গত ১৫ বছরে যে দুঃশাসন চালিয়েছেন, সেই দুঃশাসন চালিয়ে দেশের সব কয়টি ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়ে গেছেন। এই সব কয়টি ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়ে যাওয়া একটি দেশের দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেরকম একটা জায়গায় থেকে এখন সেগুলো যদি সংস্কার করা না হয়, সেগুলো যদি পুনর্গঠন করা না হয়, তাহলে একটা নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনের আসলে আয়োজন করাটাই অসম্ভব একটা ব্যাপার। এই জায়গাটিতে যেটা হয়েছে যে কয়টা জায়গাতে সংস্কার করা দরকার, যে কয়টা জায়গাতে আপনার ডক্টর ইউনূস যেগুলোর কথা বলেছেন, সেগুলো জায়গার বাংলাদেশের বাস্তব অবস্থাটা কি? অবস্থাটা আমাদের আর্থিক সেক্টরের কথা যদি আপনি বলেন, সম্পূর্ণরূপে একেবারে তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কোনো ব্যাংকিং সেক্টর বলেন আর অন্য যে কোনো সেক্টর বলেন, জনপ্রশাসনের কথা বলেন, সেই জায়গাটাতে বিশৃঙ্খলার একেবারে চূড়ান্ত। আপনি বিচার বিভাগের কথা যদি বলেন, সেই জায়গাটাতে এক ধরনের চূড়ান্ত রকমের বিশৃঙ্খলা। জনপ্রশাসনে কোনো স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না। তো এই নির্বাচন কমিশন বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, এই সব কয়টি জায়গায় 15 বছরে এটা
দেখে মনে হয় যে এক ধরনের ইচ্ছাকৃতভাবে বা তার দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য, যাতে কোনো ইনস্টিটিউশন দেশে দাঁড়াতে না পারে, শক্তিশালী কোনো ইনস্টিটিউশন যাতে দেশে না থাকে, সেই কারণে তিনি এই সব কয়টি ইনস্টিটিউশনকে দুর্বল করে দিয়েছেন এবং দুর্বল করতে করতে একটা পর্যায়ে গিয়ে এগুলো প্রায় একেবারে ধসে পড়েছে। এখন একটা দেশের সবচেয়ে শক্তিশালীভাবে যদি টিকে থাকতে হয় তাহলে সেটা হচ্ছে তার একটা ইনস্টিটিউশন, তার শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা একেবারে প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সবগুলো জায়গাতে একেবারে চূড়ান্ত রকমের ধ্বংসাত্মক একটা অবস্থা তৈরি করে ফেলা হয়েছে। তো সেরকম জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্বে আসলেন, তখন খুব স্বাভাবিকভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশ কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বের মধ্যে একটি প্রধানতম দায়িত্ব হচ্ছে দেশকে যে ধ্বংস করে দিয়ে গেলেন শেখ হাসিনা সরকার, সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে একটু উদ্ধারের চেষ্টা করা। আমি ঠিক জানি না যে কতদিনের মধ্যে তারা এই ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে পারবেন, তবে সেটা সময় যাই লাগুক, আমাদের রাজনীতিবিদদের উচিত, দেশের মানুষের উচিত তার হাতকে শক্তিশালী করা এবং এই সময়টা দেয়া দরকার। এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ব্যক্তিগতভাবে শতভাগ সৎ মানুষ, অত্যন্ত বুদ্ধিদীপ্ত একজন মানুষ, এবং তিনি যাদের সঙ্গে নিয়ে কাজ করেছেন একথা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে তার সঙ্গে যে সমস্ত উপদেষ্টারা কাজ করছেন তারা শতভাগ সৎ থেকে কাজ করার চেষ্টা করবেন। অর্থাৎ আমাদের দেশ থেকে যে চুরি, ডাকাতি, লুটপাট করে দেশের অর্থ বিদেশে নিয়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল, সেই প্রবণতাটা এই সরকারের সময়ে থাকবে না। সেই প্রবণতাটা এই সরকারের সময়ে কম থাকবে। তো কম থাকবে, এটা থাকবে না। তো সেরকম একটা জায়গাতে যদি হয় তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সময় দিতে হবে, দেশ পুনর্গঠনের সংস্কার করবেন এবং সংস্কার করে তারপরে তিনি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই সংস্কার না করে যদি একটি নির্বাচনের ব্যবস্থা এখন করতে যান তাহলে তিনি একটা সুষ্ঠু নির্বাচন করে দিতে পারবেন, কিন্তু সুষ্ঠু নির্বাচনের একটা ধারা যদি তিনি তৈরি করে দিয়ে যেতে না পারেন, যেমনটা ভারতে আছে বা পৃথিবীর অন্য দেশে আছে, তো সেটা আরেকটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসেই সেটা আবার পরিবর্তন করে আবার তারা স্থায়ীভাবে ক্ষমতায় থেকে যাওয়ার একটা চেষ্টা করবেন। সেই কারণে এই ধ্বংসস্তূপ থেকে দেশকে তোলার যে দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছেন তাকে সেই সময়টি দিতে হবে। আর ডক্টর ইউনূসের আরও অনেকগুলো দায়িত্ব আছে। অনেকগুলো দায়িত্ব বলতে, এটা তো শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থান, এবং সেই গণ অভ্যুত্থানটি একটি রক্তাক্ত গণ অভ্যুত্থান যদি আমরা বলি তাহলে এটা একটু কম বলা হয়। কম বলা হয় এই কারণে যে আন্দোলনটি ছিল 22 দিনের মূল আন্দোলন। এই 22 দিনের মধ্যে 7 থেকে 8 দিনে শেখ হাসিনা সরকার কমপক্ষে 650 জন মানুষকে হত্যা করেছেন। শিশু হত্যা করেছেন, বৃদ্ধ হত্যা করেছেন, যুবক হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। 622 দিনের আন্দোলনে 7-8 দিনে 650 জন মানুষকে হত্যা করা, কয়েক হাজার মানুষকে গুলিবিদ্ধ করা, কয়েকশো মানুষের চোখ নষ্ট হওয়া, কয়েকশো মানুষের পঙ্গু হয়ে যাওয়া, হাত হারানো বা পা হারানো, পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। গৃহযুদ্ধ বা মুক্তিযুদ্ধের মতো এরকম কোনো প্রেক্ষাপট ছাড়া। তো এই যে মানবতার বিরুদ্ধে অপরাধ করে শেখ হাসিনা পালালেন, এই মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করালেন, যাদেরকে দিয়ে প্রথমত তিনি নিজে অপরাধ করলেন হুকুম দিয়ে হত্যা করিয়ে, দ্বিতীয়ত কথা রাষ্ট্রীয় বাহিনীগুলোকে, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, এদেরকে ব্যবহার করে, সেনাবাহিনী কম অন্যান্য বাহিনী বেশি, এদেরকে ব্যবহার করে যে মানুষ হত্যা করালেন, সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের লোকজনদের হাতে অস্ত্র তুলে দিয়ে মানুষ হত্যা করালেন। এই যে মানুষ হত্যা করালেন, এর তো একটা বিচার হতে হবে, এর তো একটা তদন্ত হতে হবে। এখন শিক্ষার্থীরা অভ্যুত্থান ঘটিয়ে এই দানবীয় স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। শিক্ষার্থীদের রক্তে বাংলাদেশের সড়ক পথ রক্তাক্ত হয়েছে। সেই শিক্ষার্থীদের প্রতিনিধি এই সরকারে প্রতিনিধিত্ব করছেন। সুতরাং এই সরকারের দায়িত্ব এই হত্যাকাণ্ডগুলোর বিচার করা।
পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দোষীদের বিচার করা। এখানে ভালো খবর যে জাতিসংঘ সহায়তা করবে, জাতিসংঘই তদন্ত করবে, সরকার তাদেরকে সর্বতোভাবে সহায়তা করবে। তার মানে হচ্ছে জাতিসংঘের যে আন্তর্জাতিক মানদণ্ড, সেই মানদণ্ড অনুযায়ী এটা তদন্ত হবে। সুতরাং এই তদন্তটি নিয়ে ইচ্ছে করলেই একটা প্রশ্ন তোলা যাবে না। তো সেই তদন্ত অনুযায়ী যারা যতটুকু দোষী তাদের অবশ্যই সেই শাস্তিটা তাদেরকে পেতে হবে। কেউ যদি দেশের বাইরে থাকেন তাহলে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে তার সেই শাস্তিটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ মানুষের রক্ত, মানুষকে হত্যা করে যে ক্ষমতায় থাকা যায় না সেটা একটা প্রমাণ হয়েছে, এবং মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনা সহ যারা দোষী তাদেরকে তদন্ত করে বিচার করাটা অত্যন্ত অপরিহার্য। এই রাষ্ট্র সংস্কার, কোটা সংস্কার থেকে এখন এসেছে রাষ্ট্র সংস্কার। সেই রাষ্ট্র সংস্কার এবং এই হত্যাকাণ্ডগুলোর বিচার এবং বাহিনীগুলোকে দিয়ে যে এই অপকর্ম করানো, সেই বাহিনীগুলোকে একটা সংস্কার করা দরকার। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে তো আমাদের পুলিশের উপরে আমাদের সর্বত্র নির্ভরতা। আপনি এই পুলিশ বাহিনী গত 10-12 বছরের পুলিশ বাহিনীর দিকে তাকিয়ে দেখেন, পুলিশ বাহিনীর প্রধান কারা ছিলেন। পুলিশ বাহিনীর প্রধানদেরকে দেখলে মনে হয় এক একজন মাফিয়া চরিত্র, এক একজন মানে রাজনৈতিক দলের যে শীর্ষ সন্ত্রাসীদের চেহারা যেরকম থাকে, আমাদের ডিবি হারুনের চেহারা ছিল শীর্ষ সন্ত্রাসীদের মতো, বিপ্লবের চেহারা ছিল শীর্ষ সন্ত্রাসীদের মতো, বেনজিরের চেহারা ছিল একজন মাফিয়া ডনের মতো। এই জিনিসগুলো শেখ হাসিনা সরকার তৈরি করেছিলেন। অর্থাৎ আমাদের পুলিশ বাহিনীকে এক ধরনের মাস্তান বাহিনীতে রূপ দিয়েছিলেন, যে যারা ইচ্ছে করলেই যে কাউকে ধরে নিয়ে যেতে পারে, যে কাউকে ধরে নিয়ে যা গুম করতে পারে, যে কাউকে ধরে নিয়ে গিয়ে মানে নির্যাতন করতে পারে, নিপীড়ন করতে পারে। এই রকম একটা পুলিশ বাহিনী তৈরি করেছিলেন শেখ হাসিনা। তো এখন প্রথমত কথা, সেই পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে, পুলিশ বাহিনীকে মানুষ বানাতে হবে, পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু বানাতে হবে প্রথমত। দ্বিতীয়ত কথা, অপরাধী যারা আছে তাদেরকে ধরে তাদের বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ অনেকগুলো কাজ এই সরকারের, এই কাজগুলো যদি তিনি করে তারপরে নির্বাচন দেন তাহলে বাংলাদেশটা মোটামুটিভাবে একটা লাইনে থাকবে। আর তা না করে যদি শুধু একটি নির্বাচন দেন তাহলে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, কিন্তু দেশ সঠিকভাবে চলবে কিনা প্রশ্ন আছে। তো দেশের মানুষ যেহেতু একটি পরিবর্তন চেয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে যেহেতু একটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের সুফলটা যাতে টেকসই হয়, সেই পরিবর্তনের সুফলটা যাতে দেশের জনমানুষ পান, সেই কারণে ডক্টর ইউনূস যে সংস্কারের কথা বলেছেন, এটা দেশের মানুষের দায়িত্ব সর্বতোভাবে সহায়তা করা, এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের উচিত এই সংস্কারটিকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে তার পাশে দাঁড়ানো এবং সহায়তা করা। কারণ ডক্টর ইউনূস সারা জীবন ক্ষমতায় থাকবেন না, তিনি একটা সংস্কার করার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত সংস্কার করে তিনি তার মতো চলে যাবেন, তার কাজে চলে যাবেন, দেশ রাজনীতিবিদরাই পরিচালনা করবেন। সুতরাং তাকে এই সংস্কারটি করতে দিতে হবে। আমাদের কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই সংস্কার করবে না। দেশের বয়স বহু বছর হয়ে গেছে, 53 বছর, অনেক বয়স। এই 53 বছরে পৃথিবীর বহু দেশ আছে তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বের দেশে পরিণত হয়েছে, কিন্তু আমাদের গল্পে যে উন্নয়ন আছে আর বাস্তবে মানুষের জনজীবনে যে ভোগান্তি, দুটির সঙ্গে মিল নেই। তো সেরকম একটা জায়গাতে ডক্টর ইউনূসের এই সংস্কারটা আমাদের সবারই উচিত সর্বতোভাবে সহায়তা করা। আপনি শিক্ষার্থীদের রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার কথা বলছিলেন। আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে গেল দিন, এবং তা ঘিরে শিরোনাম রয়েছে আমাদের সামনে, ক্লাসে ক্লাসে শূন্যতা। আবার পাশাপাশি হাসপাতালগুলোতে আহতদের যে অবস্থা সেটি নিয়েও শিরোনাম রয়েছে একই সঙ্গে। আন্দোলনে আহতদের হাহাকার, মানে চিকিৎসা করাতে গিয়ে অনেকে নিঃস্ব হয়েছেন, এমনও শিরোনাম রয়েছে। একটু দেরিতে মানে এই সরকার তো অনেক ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এসে দায়িত্ব নিলেন, তারা প্রথম অবস্থাতে তাদের গোছাতে একটু সময় লাগছে। সেই কারণে এই আহতদের পাশে দাঁড়াতে একটু 2-1 দিন একটু সময় লেগে গেছে। আপনি যেটা বললেন যে অনেকেই ইতিমধ্যেই চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়েছেন, তবে এখন যেহেতু একেবারে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এদের চিকিৎসার একটা ব্যবস্থা করা হচ্ছে, এটা একটা ইতিবাচক দিক। আর যে জায়গাটি এই পুরো আন্দোলনে সহ্য করা যায় না সেটি হচ্ছে যে এত মানুষকে, আসলে 600-700 মানুষকে, যে 650 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা জাতিসংঘের রিপোর্ট। আর এই যে কয়েক হাজার মানুষ আহত,
আপনি যদি পঙ্গু হাসপাতালে যান, আপনি যদি আই হসপিটালে যান, আপনি যদি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান, সেখানে দিয়ে দেখেন চোখের ভেতরে সীসা ঢুকে গেছে, ছড়রার সীসা ঢুকে গেছে। এইটার চিকিৎসা করে সে আদৌ কোনোদিন সুস্থ হবে কিনা এটা জানেন, অথচ তিনি হয়তো ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন। এই শেখ হাসিনা সরকার যে কত বড় মাপের অপরাধ করে গেলেন, এটা শেখ হাসিনা সরকার হয়তো এখনও বুঝতে পারছেন না, বা আওয়ামী লীগের রাজনীতি যারা করেন তারা বিষয়টি বুঝতে পারছেন না যে তারা ঠিক কত বড় মাপের অপরাধ করেছেন, এটা কত বড় মাপের মানবতা বিরোধী অপরাধ। এই যে আপনি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, দেখা যাচ্ছে যে কোনো স্কুলের, অনেকগুলো স্কুলের যে ক্লাসে 20 জন শিক্ষার্থী ছিল সেখানে এখন 18 জন আছে, 40 জন ছিল সেখানে এখন হয়তো 35 জন আছে, সেখানে হয়তো 39 জন আছে। ওই আসনটি খালি আছে, পরীক্ষা হচ্ছে ওই আসনটি খালি রেখে পরীক্ষা হচ্ছে। আপনি একবার চিন্তা করেন তো ওই স্কুল কর্তৃপক্ষের অবস্থা, ওই পরিবারের অবস্থা, ওই ফ্যামিলির অবস্থা। আরেকবার চিন্তা করেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অবস্থা। আপনি কাউকে দেখেছেন, কেউ একজনকে দেখেছেন যে আওয়ামী লীগের রাজনীতির দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে, এই মানুষগুলো মারা যে ঠিক হয়নি এটা করেছে? কোনো কিছু করেনি। এরা এতই নির্দয়, এতই নিষ্ঠুর, এতই অমানবিক হয়ে গেছে 15 বছর ক্ষমতায় থেকে যে এদের ভেতরে মানবীয় গুণাবলীগুলোই হারিয়ে গেছে। হারিয়ে যাবার কারণে যেটা হয়েছে, দেশের মানুষ তাদেরকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এই আওয়ামী লীগকে আবার যদি রাজনীতি করতে হয় তাহলে মানে দেশের মানুষের কাছে প্রথমত কথা মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে যে আমরা মানুষ হত্যা করে ভুল করেছি। ক্ষমা চাইলেই এই থেকে মাপ পাওয়া যাবে না। ওই যে শিক্ষার্থীরা মাপ করবে না, ওই অভিভাবকরা মাপ করবে না, হাসপাতালে যারা আহত হয়েছেন তারা মাপ করবে না, দেশের মানুষ মাপ করবে না। এর জন্য তাদের বিচারেরও মুখোমুখি হতে হবে। কিন্তু রাজনীতি যদি করতে হয় তাহলে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চেয়ে আবার সামনে এসে রাজনীতি করা, দেশের মানুষ তাদেরকে স্বাভাবিকভাবে নিবে না। এটা আওয়ামী লীগের রাজনীতিতে বুঝতে হবে। এই যে আহত, এই যে নিহত, এই যে রক্তাক্ত মানুষ, এগুলো আসলে সহ্য করা যায় না। এই পরিমাণ নির্দয়, নিষ্ঠুর, নির্মম, মর্মান্তিক আচরণ আওয়ামী লীগ সরকার করে গেছে। কোনো দেশের, একটা স্বাধীন দেশের সরকার সেই স্বাধীন দেশের জনগণের উপরে হেলিকপ্টার দিয়ে গুলি করাতে পারে, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। গুলি তখনই হয় যদি গৃহযুদ্ধ থাকে। দেশে তো কোনো গৃহযুদ্ধ ছিল না, শিক্ষার্থীদের হাতে তো কোনো অস্ত্র ছিল না, শিক্ষার্থীরা তো গুলি করেনি কাউকে। শিক্ষার্থীদের হাতে সর্বোচ্চ একটা লাঠি ছিল, তাও তারা ছাত্রলীগের আক্রমণকে প্রতিরোধ করার জন্য লাঠিটা হাতে নিয়েছিল। সেই শিক্ষার্থীদের, সেই দেশের মানুষকে শেখ হাসিনা সরকার হেলিকপ্টার থেকে গুলি করিয়ে হত্যা করেছেন। মানে কত বড় নির্দয় এবং কত বড় নিষ্ঠুর স্বৈরাচার হলে এই রকমের কাজ করা যায়। সুতরাং এই আহতর কথা, এই আহতদের কষ্ট, দুর্ভোগ তাদের বহু বছর পর্যন্ত ভোগ করতে হবে। তবে আশাবাদী হতে চাই এই জায়গাটাতে যে ওই পরিবারগুলোর পেছনে, আমি নিশ্চিত করেই বিশ্বাস করি যে ওই পরিবারগুলোর পেছনে সরকার দাঁড়াবেন। তাদেরকে আর্থিক সহায়তা, ওই সমস্ত পরিবারের কাদেরকে চাকরি দেওয়া যায় সেই জায়গাটিতে সরকারকে খুব গুরুত্ব দিয়ে বিষয়টি দেখতে হবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তারা ছোটোখাটো কিছু ঘটনা ছাড়া, তারা যেহেতু মোটামুটিভাবে সাংগঠনিকভাবে একটা দক্ষতার পরিচয় দিয়ে ভালো কাজ করছেন, সেই কারণে তাদেরও দায়িত্ব হবে এদের পাশে দাঁড়ানো এবং কার কি সহায়তা দরকার সেই জায়গাটিতে সরকারকে সহায়তা করা। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 8 মামলা, এটিও আরেকটি শিরোনাম, সবগুলো দৈনিকে এসেছে। এটা নিয়ে আমার একটু মিশ্র প্রতিক্রিয়া আছে যে মামলার যে ধারা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গাতে মামলা হচ্ছে, দিনাজপুরে মামলা, অমুক জায়গায় মামলা, 100 জনের নামে মামলা, 200 জনের নামে মামলা। আমার কাছে মনে হয় যে এই মামলার সংখ্যা বাড়ানোটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তথ্য প্রমাণ দিয়ে যেটা প্রমাণ করা যায় সেই ধরনের মামলার দিকে মনোযোগী হওয়া, অর্থাৎ মামলার সংখ্যার দিকে কম গুরুত্ব দেয়া। আমাদের একটা অভিজ্ঞতায় আমরা দেখেছি সাধারণত পুলিশ এই ধরনের ক্ষেত্রে এই অজ্ঞাতনামা আসামি থাকে এবং একজনকে ধরে সেই মামলায় আসামি করে দেয়। এই যে পুলিশ যা অজ্ঞাতনামাদের আসামি করে দেয়, এই জায়গা থেকে আমার মনে হয় পুলিশকে একটু বিরত রাখা দরকার এবং মামলার সংখ্যা এই রকম না বাড়ানো। যার যেখানে ইচ্ছা সে সেইখানে একটি করে মামলা করে দিবে, মামলার সংখ্যা বাড়বে, কিন্তু সেটা তদন্ত করে প্রমাণ করা যাবে কিনা, মামলাটির মেরিট অত্যন্ত স্ট্রং কিনা, ওই জায়গাগুলো দেখা দরকার। অর্থাৎ মামলার সংখ্যা না বাড়িয়ে এই যে 650 মানুষকে হত্যা করেছে, এর মধ্যে কোন হত্যাকাণ্ডগুলোর মামলা হলে সেটা সহজে প্রমাণ করা যাবে, দ্রুত প্রমাণ করা যাবে, সেই দিকে মনোযোগী হয়ে এই দিকটা
জিনিসটাতে যাওয়াটা আমার কাছে মনে হয় বেশি জরুরি। মামলার সংখ্যা এভাবে বাড়ানোটা আমার কাছে মনে হয় যে খুব একটা ঠিক হবে না। আর আরেকটা জিনিসে খুব গুরুত্ব দিতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রাজনৈতিক সরকারগুলো, বিশেষ করে আওয়ামী লীগ সরকার কয়েকটি কারণে খুব আলোচিত ছিল। গুজব মামলা, গায়েবী মামলা, মানে যে ঘটনা ঘটেনি সেরকম মামলা, যে মানুষের দুটি হাত নেই তারকে মামলা দেয়া হয়েছে যে সে ককটেল ছুঁড়ে মেরেছে, ইত্যাদি ইত্যাদি। যে মানুষ 10 বছর আগে মারা গেছে সেই মানুষের নামে দেখানো হয়েছে সে গাড়ি পুড়িয়েছে, ইত্যাদি অভিনব এবং উদ্ভট হাস্যকর মামলা। তো মামলার সংখ্যা যদি এইখানেও যদি বাড়তে থাকে তাহলে পুলিশ এই সমস্ত আসামিদেরকেও, যাদেরকে শেখ হাসিনা সহ যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এরকম হাস্যকর উদ্ভট মামলায় এদেরকে আসামি দেখানোর একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি নতুন আবার দায়িত্বে আসলেন তাকে অনেক বেশি সতর্ক হতে হবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। পুলিশ যেন এরকম যা ইচ্ছে তাই মামলা দিয়ে শত শত বা হাজার হাজার মানুষকে আসামি করার এই ধারার দিকে যেতে না পারে। শত শত বা হাজার হাজার মানুষকে আসামি করলে গ্রেপ্তার বাণিজ্য করা যায়, কিন্তু ওই মামলা তদন্ত করে প্রমাণ করা যায় না। তো এইখানে এই সরকারের উদ্দেশ্য থাকবে, রাজনৈতিক সরকারগুলো মামলা তদন্ত করে প্রমাণ করাটা রাজনৈতিক সরকারের প্রধান উদ্দেশ্য থাকে না, পুলিশ তাদের ওই পারপাসটা সার্ভ করে। আর এই সরকারের উদ্দেশ্য রাজনৈতিক সুবিধা নেওয়া নয়, এই সরকারের উদ্দেশ্য ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করা। সুতরাং ওই অজ্ঞাতনামা হাজার হাজার আসামি করে গ্রেপ্তার বাণিজ্য, পুলিশের গ্রেপ্তার বাণিজ্য করতে দেওয়ার সুযোগ না দিয়ে সুনির্দিষ্ট করে নেয়া মামলা, কোনটার মামলা হবে কোনটার মামলা হবে না, একটা অনুমতি সাপেক্ষেই মামলাগুলো হওয়া দরকার। যার যেভাবে ইচ্ছে মামলা করে দেয়া, আসামি করে দেয়া, 10টা 20টা 30টা করে মামলা হতে হতে কয়েকশো মামলা হয়ে যাবে, সেটা হলে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে, মামলার এই ধরন নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। যেহেতু আন্তর্জাতিক বিশ্ব তাকিয়ে থাকবে এই দিকটিতে, এই মামলার দিকে, এই তদন্তের দিকে, বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার কি করেন সেই দিকে, সেই কারণে কোনো অবস্থাতেই যেন পুরো বিচারিক প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কোনো জায়গাতে যেন কোনো প্রশ্ন ওঠার সুযোগ না থাকে। 600-650 মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা সরকার, এটা দিবালোকের মতো স্পষ্ট, এর তথ্য প্রমাণ আছে। সুতরাং সেটা প্রমাণ করাটা খুব কঠিন নয়, কিন্তু মামলাটা করতে হবে গঠনমূলকভাবে। সংখ্যা বাড়ানোর জন্যে, মানুষকে বা সরকারকে বা খুশি করার জন্য পুলিশ যে বলবে এই দেখো আমরা মামলা করে দিলাম, হাততালি পাবে যে শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলোর এতগুলোর মামলার সংখ্যা বাড়ালে সেটা আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবে এক ধরনের বিরূপ অবস্থার তৈরি হতে পারে। সেই দিকে না গিয়ে আবারও বলছি যে মামলাগুলোর প্রমাণ করা সহজ হবে, যে মামলাগুলোর তথ্য প্রমাণ সহজে পাওয়া যায়, অতি দ্রুত যেটা প্রমাণ করা যাবে সেই দিকে যাওয়া উচিত। শিরোনামে ব্যাংক খাত নিয়ে অনেক শিরোনামই রয়েছে, তার মধ্যে একটি আমাদের সামনে এখন, ইসলামী ব্যাংকে এস আলমের ৭৫,০০০ কোটি টাকার ঋণ। আবার আরেকটি সংবাদপত্রে রয়েছে যে ব্যাংক কমিশন গঠন করা যাতে ব্যাংকগুলো এই বিপর্যয়ের হাত থেকে উঠে দাঁড়ায়। ইসলামী ব্যাংক থেকে আসলে যে এস আলম গ্রুপ কত টাকা নিয়েছে, আমার ধারণা এই যে ৭৫,০০০ কোটি টাকার কথা যেটা বলা হচ্ছে এটাও পূর্ণাঙ্গ হিসাব নয়, কারণ এটা কিন্তু প্রতিদিন বাড়ছে, প্রতিদিন এই হিসাব বাড়ছে, টাকার অঙ্ক বাড়ছে। তো ইসলামী ব্যাংক যখন মালিকানা পরিবর্তন করে শেখ হাসিনা সরকার যখন এস আলম গ্রুপকে দিয়ে দিল, আরও ৭-৮টি ব্যাংক যখন এস আলম গ্রুপকে দিয়ে দিল, তখনই প্রশ্ন তৈরি হয়েছিল। এবং এস আলম গ্রুপ একের পর এক ব্যাংকগুলো খালি করে অর্থ নিয়েছে, সেই অর্থ দেশের বাইরে পাচার করেছে। কেন বলছি পাচার করেছে? কারণ ডেইলি স্টার রিপোর্ট করে দেখিয়েছিল যে এস আলম গ্রুপের দেশের বাইরে কমপক্ষে $1 বিলিয়ন বিনিয়োগ আছে। বাংলাদেশ থেকে তারা একটি টাকাও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে বিদেশে নিয়ে যায়নি। তো $1 বিলিয়ন তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে তারা পাচার করেছে। শেখ হাসিনা সরকার তদন্ত করারও প্রয়োজন মনে করেনি, যেই ঘটনাটি যে একটু তদন্ত করে দেখব, অথচ এর চেয়ে কত ছোটোখাটো মামলায় তদন্ত করে অনেককে তো শাস্তিও দিয়ে দিয়েছে। তো এস আলম গ্রুপের হাতে যাওয়ার পরে সোনালী ব্যাংক ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক বেসরকারি খাতের এবং লাভজনক ব্যাংক, সেই ব্যাংকটিকে মোটামুটিভাবে প্রায় দেউলিয়া করে দিয়েছে। আরেকটি কথা বলে শেষ করি, সেটা যে চট্টগ্রামের যে কর্পোরেট জনতা ব্যাংকের যে কর্পোরেট শাখা, সেই কর্পোরেট শাখার সব টাকা এস আলম গ্রুপ ঋণ নিয়েছে, 93%, ৮,০০০ কোটি টাকা সবই এস আলম গ্রুপ নিয়েছে। অর্থাৎ তারা যে কোন ব্যাংক থেকে কত টাকা পাচার করেছে, কত টাকা নিয়েছে, সত্যিকার অর্থে এর হিসাব বের করাও একটা কঠিন ব্যাপার হবে বলে আমার কাছে মনে হয়। অনেক অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।